graduation in Electronics and Communication Engineering in uh, from Haji Danesh University, Dinajpur. Currently, I am working as an officer in Janata Bank PLC and preparing for civil services besides my job. I like to cook and sing songs in my free time, and I'm interested to learn new things and face new challenges to make myself a better person. Okay. So, what is your aim in life? স্যার আমাকে শোনা Um, যাচ্ছে? হ্যাঁ স্যার, আপনাকে শোনা যাচ্ছে। স্যার, আপনি একটু ভাইবা অবজার্ভ করেন, আপনাকে আমি একটু পরে সময় দেবো। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ। সো অনন্যা বসাক, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? Sir, my aim in life to be a better person who is able to help people and serve for the country. ওকে। হোয়াট ইজ ইউর সাবজেক্ট ইন বিএসসি or honors? Sir, my subject is Electronics and Communication Engineering. ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। Yes, sir. আচ্ছা, এটা এই বিষয়টা কি হচ্ছে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়েই আছে নাকি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আছে? স্যার, এটা রুয়েটে আছে, চুয়েটে আছে। হাজী দানেশ ছাড়াও এছাড়াও আরো কিছু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। আচ্ছা, এটা এখানে আসলে বেসিক্যালি কি কি পড়ানো হয়? স্যার, বেসিক ইলেকট্রনিক্স এবং হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং, জি স্যার। আচ্ছা, আপনার চয়েস লিস্টটা বলবেন প্লিজ। স্যার, বিসিএস প্রশাসন, বিসিএস শুল্ক আবগারি, বিসিএস পুলিশ, বিসিএস কর, বিসিএস নিরীক্ষা ও হিসাব, বিসিএস আনসার, বিসিএস খাদ্য, বিসিএস ডাক, বিসিএস সমবায়, বিসিএস রেলওয়ে, বিসিএস পরিবার পরিকল্পনা। আপনি বিসিএস প্রশাসনে কেন আসতে চান? স্যার, আহ, প্রশাসন ক্যাডারে প্রথমত স্যার জব সিকিউরিটি এবং একটা সামাজিক সম্মান আছে। দ্বিতীয়ত স্যার প্রশাসন ক্যাডারে জনগণের জন্য সরাসরি কাজ করার অনেক সুযোগ আছে, দেশের নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ আছে। আম, এবং যেহেতু স্যার আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, আমি আমার ইঞ্জিনিয়ারিং নলেজ কাজে লাগিয়ে আহ, প্রশাসন ক্যাডারে জনগণের কল্যাণে কাজ করতে পারবো। আচ্ছা, বিসিএস প্রশাসনের হায়ারার্কিটা একটু বলেন প্লিজ। স্যার, মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, তারপরে স্যার এডিশনাল ডেপুটি কমিশনার, ডেপুটি কমিশনার, তারপরে স্যার সরি স্যার, ওকে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার হ্যাঁ বলেছেন কি বিভাগীয় আপনি? কমিশনার। না স্যার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনার। আর কেন্দ্রীয় প্রশাসনে? কেন্দ্রীয় প্রশাসনে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব। ওকে। প্রশাসনের সর্বোচ্চ পদ কি? মন্ত্রী পরিষদ সচিব। মন্ত্রী পরিষদ সচিব। বিসিএস প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ কি? আহ, স্যার, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। ভূমির একটা পদ মনে পড়ছে না স্যার, সরি। আচ্ছা, জনপ্রশাসন সংস্কার কমিশন একটা সুপারিশ করেছেন যে বিসিএস প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ অন্য একটা করার জন্য, সেই বিষয়টা কি আপনি জানেন? না স্যার। জানেন না? আচ্ছা, ওকে। আচ্ছা, ডিসি মহোদয় তার কয়েকটি নামের বদৌলতে কয়েকটি কাজ করে থাকেন, সেই নামগুলো এবং কাজগুলো একটু বলবেন।
ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর। স্যার আপনি তো নামগুলো বললেন, ডি- কাজগুলো বললেন। স্যার কালেক্টর হিসেবে ডিসি মহোদয় জেলার রাজস্ব সংগ্রহের কাজ করে থাকেন। ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন শৃঙ্খলা রক্ষা এবং উম, নির্বাহী সকল দায়িত্ব পালন করেন। আরেকটা আমি বলতে পারছি না, সরি। ওকে, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় যেন? স্যার ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। ঠাকুরগাঁয়ের ব্র্যান্ডিং নেম কি? স্যার ঐতিহ্য ও সম্ভাবনার জনপদ, থ্রাইভিং ঠাকুরগাঁও। ঐতিহ্যের সম্ভাবনাময় জনপদ, তাই তো? জি স্যার। ওকে, আপনার ঠাকুরগাঁওকে কেন ঐতিহ্যের সম্ভাবনাময় জনপদ বলা হচ্ছে? আহ স্যার ঠাকুরগাঁও একটি অনেক পুরাতন শহর। এটা 1984 সালে প্রতিষ্ঠিত, আহ, ব্রিটিশ আমলে, এবং টাঙ্গন নদীর তীরে অবস্থিত। এখানে আহ, 5টি উপজেলা আছে এবং অনেক রকম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে স্যার ঐতিহ্য জনপদ। এবং এখানে অনেক ঠাকুরগাঁও গম উৎপাদনের জন্য বিখ্যাত, আখের জন্য বিখ্যাত, এবং সূর্যপুরী আমের জন্য বিখ্যাত। এই জন্য স্যার সম্ভাবনার জনপদ। ওকে, আচ্ছা, আজকে 13ই অক্টোবর, আজকের দিনের কোনো স্পেশালিটি আছে? সরি স্যার, আমার জানা নেই। অক্টোবর মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিবসের নাম বলতে পারবেন? উম, স্যার 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। 5 অক্টোবর শিক্ষক দিবস। জি স্যার। ওকে, আর কিছু? স্যার আর কিছু এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আপনি এখন কি করেন? স্যার আমি জনতা ব্যাংকে জব করি বর্তমানে। অফিসার হিসেবে আছেন, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনার পোস্টিং কোথায়? স্যার ময়মনসিংহ। আপনার বাসা ঠাকুরগাঁও, আপনি জব করেন ময়মনসিংহ। জি স্যার। স্যার আমার হাজবেন্ড আহ, এখানে থাকে সেজন্য। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনাকে স্যারের কাছে কনভার্ট করে দিচ্ছি। স্যার, আপনি কি জি আছেন? স্যার, আপনি কি আছেন? জি, আমি আছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, আমি কন্টিনিউ করছি। অনন্যা, কেমন আছেন জি আপনি? স্যার। জি স্যার, ভালো আছি। ওকে, ভালো আছেন। আপনার ক্যাডার চয়েস থেকে জানতে পারলাম আপনি প্রশাসন ক্যাডারে আসতে চাচ্ছেন, ঠিক না? জি স্যার। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে প্রশাসন ক্যাডারে আসার জন্য মানে কোন তিনটি গুণ থাকা আর কি, আমি যদি প্রায়োরিটি লিস্ট করতে বলি, আপনি কোন তিনটি গুণকে প্রশাসন ক্যাডারের জন্য প্রয়োজনীয় বলে মনে করেন? স্যার বলবেন প্লিজ। লিডারশিপ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সততা এবং কর্মদক্ষতা। ওকে, সততা, কর্মদক্ষতা, লিডারশিপ, তাই তো? জি স্যার। আচ্ছা, আপনি 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 ধরেন আপনি সহকারী কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন, পদোন্নতির মাধ্যমে আপনি ইউনো হিসেবে উপজেলায় পদায়িত হলেন, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন। এখন আপনি এই উপজেলার বিভিন্ন অফিসকে সমন্বয় করে আপনাকে কাজ করতে হবে। তো আপনি এই উপজেলার বিভিন্ন অফিসকে সমন্বয় করবার জন্য কি ধরনের পদক্ষেপ নেবেন? স্যার আমি সেসব অফিসের কর্মকর্তাদের সাথে পরিচিত হব এবং নিয়মিত তাদের সাথে যোগাযোগ রক্ষা করব। মান্থলি, মাসিক বা ত্রৈমাসিক মিটিং এর আয়োজন করব, তাদের কাজকর্ম পর্যবেক্ষণ করব, এবং
প্রয়োজনে বিভিন্ন পরামর্শ দিয়ে তাদেরকে সহায়তা করব। আপনি তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, এই তো? জি আচ্ছা, স্যার। আপনি আমাকে একটু বলবেন যে আপনি ইউনো হিসেবে রয়েছেন, আপনার উপজেলার সম্ভাবনাময় কয়েকটা ক্ষেত্র রয়েছে, যেমন ফিশারিজ, কৃষি এবং হচ্ছে যুব সম্প্রদায়। এই কয়েকটা জিনিসকে একত্রিত করে আপনি ইউনো হিসেবে একটা বক্তৃতা দিবেন, পারবেন আপনি? 1.5 মিনিট আপনাকে সময় দিচ্ছি। হুম, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, কিন্তু স্যার আমি আজকে রেডি না। বক্তৃতা দিতে? সরি স্যার, জি স্যার, ওকে, ওকে, রেডি করা। ওকে, ওকে। আপনি একটু বক্তৃতার ফরম্যাটটা রেডি করে নেবেন, ঠিক আছে? জি আচ্ছা, স্যার, জি স্যার। আমি একটু আপনার কাছ থেকে কিছু জিনিস জানবার চেষ্টা করব। আপনি হিসাব ও নিরীক্ষার মধ্যে চয়েস লিস্টে রেখেছেন, আমি যতদূর আপনার চয়েস লিস্ট শুনলাম। আপনি জি আমাকে স্যার। একটু বলবেন যে হিসাব এবং নিরীক্ষার মধ্যে পার্থক্য কোথায়? আম, স্যার, নিরীক্ষা হচ্ছে অডিট, মানে আহ, বিভিন্ন কাজকর্মের তদারকি করা, যে সেই কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা। এবং আহ, হিসাব স্যার, বিভিন্ন প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব। আহ, আপনার কি আরো কিছু বলবার আছে? না স্যার, এটুকুই। এইটুকুই, আচ্ছা। এইটুকুই আপনার হচ্ছে যে ধারণা। আচ্ছা, আপনি আমাকে একটু বাংলাদেশের রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে একটু আমাকে একটু বলবেন, ঠিক আছে? আমি আপনাকে একটু জানতে চাচ্ছি যে রোহিঙ্গারা আমাদের দেশে যদি থেকে যায়, তাতে আমাদের লাভ জি হবে স্যার। না লস হবে? স্যার, লস আর হবে। যদি, কেন লস হবে বলে আপনি মনে করেন? তারা তো একটা বৃহৎ উম, জনশক্তি, এই শক্তিকে আমরা কাজে লাগালে তা আমাদের লাভ হতে পারে। কেন লস হবে? আম, স্যার, লস হবে কারণ এই যে রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি, এটা আমাদের অর্থনীতির উপর একটা চাপ। এবং তারা যে কক্সবাজারে বসবাস করছে, এটা আমাদের জন্য প্রাকৃতিক একটা চাপ। এবং রোহিঙ্গারা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত হচ্ছে, ইদানিং আমরা জানতে পারছি, অস্ত্র পাচার, মাদক চোরাচালান। এটা আমাদের দেশের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। বহির্বিশ্বে কি রোহিঙ্গা আমাদের জন্য সুনাম আনছে নাকি সুনাম নষ্ট করছে? উম, স্যার, সুনাম নষ্ট করছে। কিভাবে সে সুনাম নষ্ট করছে? আহ তাদেরকে তো আমরা আশ্রয় দিয়ে আমরা বহির্বিশ্বে একটা ভালো ইমেজ ক্রিয়েট করেছি। জি স্যার। স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে রোহিঙ্গা এই সিচুয়েশনটাকে কেন বাংলাদেশ ম্যানেজ করতে পারছে না? রোহিঙ্গাদেরকে কেন মিয়ানমারে পাঠাতে পারছে না? আর পাঠাতে চাইলেও বাংলাদেশ এখন বর্তমানে কি ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করছে? স্যার, মিয়ানমারে পাঠাতে চায় বাংলাদেশ, কিন্তু মিয়ানমার এক্ষেত্রে সদিচ্ছা দেখায়নি কখনোই। সদিচ্ছা দেখিয়েছে, কিন্তু তারা আসলে কোনো কার্যকর পদক্ষেপ ওইভাবে গ্রহণ করে নাই। এই বছরে যেমন 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা ছিল, কিন্তু এটা আসলে এখনো কার্যকর হওয়ার মতো আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই বিষয়ে তেমন সাহায্য করছে না। আহ, আমরা বর্তমানে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, কূটনীতি চালিয়ে যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির সাথে। এবং জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন, সেখানেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য 7 দফা প্রস্তাব করেছে। এবং বলেছে যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়া আসলে এই সমস্যা সমাধানের আর কোনো উপায় নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনার ধারণা আমি বুঝতে পারলাম। আপনি আমাকে একটু বলবেন যে এলডিসি উত্তরণের জন্য কয়েকটা শর্ত পূরণ করতে হয়, তাই তো? জি স্যার। আচ্ছা, কয়টা শর্ত পূরণ করতে হয়? কি কি স্যার, শর্তগুলো? 3টা। কি আহ কি? মানব মানব উন্নয়ন সূচক, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, এবং হচ্ছে মাথাপিছু আয়। শুধু কি অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক? আহ স্যার, সামাজিক ও অর্থনৈতিক ভঙ্গুরতা। আপনি স্যার, জেনে বলছেন? সঠিক মনে করতে পারছি না স্যার, সঠিক মনে করতে আচ্ছা, পারছি না আমি এই মুহূর্তে। আচ্ছা, আচ্ছা। এই যে আপনি বললেন যে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, এই অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক পরিমাপের জন্য কয়েকটা ইন্ডিকেটর ব্যবহার করা হয়, কি কি ইন্ডিকেটর ব্যবহার করা হয়? স্যার,
এটার মান 32-এর নিচে থাকতে হবে। ও, ইন্ডিকেটর স্যার আমার জানা নেই স্যার। আচ্ছা, আপনার জানা নেই তাই তো? জি স্যার। মানব সম্পদ উন্নয়ন যে একটা ইন্ডিকেটর মানে আছে, সূচক আছে, এই সূচকের মান কত হইতে হয়, মানে কত এক্সিট করতে হয়? আহ আচ্ছা, 66 বাংলাদেশের অবস্থান কেমন এখন? স্যার। সম্ভবত 73 আচ্ছা, স্যার। সম্ভবত 73। জি এইখানে স্যার। এই যে মানব সম্পদ যে সূচক রয়েছে, এই সূচকের ইন্ডিকেটর গুলো আপনি জানেন কি কি ইন্ডিকেটরের উপর হিসেব করে এই স্যার, মানগুলো নির্ধারণ করা হয়? স্যার 3টা সম্ভবত: শিক্ষা, স্বাস্থ্য, আহ, স্যার আরেকটা মনে পড়ছে না। শিক্ষা, স্বাস্থ্য, আরেকটা কি যেন। হুম, আচ্ছা, 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 আপনি আমাকে একটু ব্লু ইকোনমি নিয়ে বলতে পারেন, পারবেন তো? এই যে বাংলাদেশের যে ব্লু ইকোনমি আছে, এর মধ্যে মৎস্য খাত, অর্থাৎ এই সমুদ্র থেকে মৎস্য আহরণের একটা বিশাল সম্ভাবনা রয়েছে। আপনি এই জি মৎস্য খাতের যে অবদানটা আছে সমুদ্রের ক্ষেত্রে, এটা একটু আমাকে বলতে পারবেন কিনা? স্যার। মৎস্য সম্পদ আহরণে, মৎস্য সম্পদ রপ্তানিতে বাংলাদেশ সম্ভবত এখন তৃতীয়। তো আমরা আহ, এই মৎস্য সম্পদ আহরণের মাধ্যমে আমাদের রপ্তানি আমি খাতকে আপনাকে সমৃদ্ধ আপনাকে করতে। আপনাকে প্রশ্ন করেছি ব্লু ইকোনমি থেকে মৎস্য খাতের যে সম্ভাবনা সেটা। জি স্যার। স্যার, মৎস্য সম্পদ আহরণের মাধ্যমে মানে এই মৎস্য খাত থেকে আমরা দেশের রপ্তানি আহ, বৃদ্ধি করতে পারি এবং দেশের মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এই মৎস্য খাতের মাধ্যমে অনেক মানুষের জীবিকার সম্ভাবনা তৈরি হয়। এ, এবং আলটিমেটলি স্যার এর মাধ্যমে আমাদের দেশের অর্থনীতি উন্নত হবে। ওকে, ওকে, আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে বর্তমানে আলোচিত হচ্ছে যে দেশের 10টা বিভাগ প্রতিষ্ঠা করা হবে এবং কিছু কিছু বিভাগকে রিফরবিশ করা হবে, অর্থাৎ ঢাকা বিভাগকে যেমন টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ যুক্ত ছিল, সেটাকে আবার ময়মনসিংহ এর সাথে যুক্ত করবার আর কথা বলা হচ্ছে। তো এই যে সীমানা নির্ধারণ বা প্রশাসনিক যে কাঠামো পুনর্বিন্যাস করার জন্য বলা হচ্ছে, এইটা আসলে কোন প্রতিষ্ঠান কাজ করে? সরি স্যার, আমি এক্স্যাক্টলি জানি না। আপনি এক্স্যাক্টলি জানেন না? আচ্ছা, আপনি আমাকে হুম। বলবেন যে ইউডিসির কথা শুনেছেন? আপনি ইউডিসি কে শুনেছেন? ইউডিসি, ইউডিসি কি আপনার জানা আছে? ইউ- ইউডিসি কি? ইউনিয়ন ডেভেলপমেন্ট কমিশন। আপনি আরেকটু খেয়াল করেন যে ইউনিয়ন ডেভেলপমেন্ট কমিশন নয়, এটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার। ইউনিয়ন ডিজিটাল সেন্টার। জি স্যার। কি কাজ করে জানেন? এটা স্যার আমি ধারণা থেকে বলতে পারি, এটা সম্ভবত আহ, একটা ইউনিয়নের কাজকর্ম ডিজিটালাইজড করার জন্য, যেমন নাগরিক সেবা ডিজিটালাইজড করার জন্য কাজ করে। সেটা তো ডিজিটাল করার জন্য মানে কি কি সেবা দেয় আমি সেটা জানতে চাচ্ছি। স্যার, যেমন অনলাইন জন্ম নিবন্ধন, এনআইডি, এইসব সেবা স্যার। তবে আমি স্যার সঠিক জানি না। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে ইউনিয়ন পরিষদের দুইজন উদ্যোক্তা থাকে, অর্থাৎ ইউনিয়ন পরিষদে এখন দুইজন উদ্যোক্তা কাজ করে আউটসোর্সিং এর ভিত্তিতে। এই দুজন উদ্যোক্তা কি ধরনের কাজ করে? সরি স্যার, আমার জানা নেই। আচ্ছা, আপনার জানা নেই। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন, মোবাইল কোড সম্বন্ধে তো আপনার ধারণা রয়েছে, ঠিক না? জি স্যার। এই মোবাইল কোড জিনিসটা কি? আহ, স্যার, জেলা বা উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনিক কর্মকর্তারা যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সেটাই মোবাইল কোড। আচ্ছা, আপনি বললেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মোবাইল কোড ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তাহলে এই যে আমরা যে বিভিন্ন বাজারে দেখি যে মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে, এটা কি আইন শৃঙ্খলা রক্ষার জন্য করা হলো নাকি অন্য কোনো কারণে করা হচ্ছে? স্যার, এটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য না, এটা স্যার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, দুর্নীতি প্রতিরোধে। দুর্নীতি প্রতিরোধ মানে অপরাধ নিয়ন্ত্রণ আর কি, এই তো? অপরাধ নিয়ন্ত্রণ। জি স্যার। জি স্যার। আচ্ছা, অপরাধ নিয়ন্ত্রণ। তো আপনি আমাকে একটু বলবেন যে এই যে
অপরাধ নিয়ন্ত্রণ করবার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এই মোবাইল কোর্ট পরিচালনার জন্য যে একটা পদ্ধতি বা নিয়ম অনুসরণ করা হয়, সেই জিনিসটা কি আপনি জানেন? এবং এটা মোবাইল কোড আইন 2009 এর কত মোবাইল ধারায় বলা আছে? সরি স্যার, ধারা জানা নেই। মোবাইল কোড আইন 2009 এটুকুই জানি। আচ্ছা, 2009 আপনি এটুকুই জানেন। আপনি একটু আমাকে আরেকটু বলবেন যে এসি ল্যান যে আছেন উপজেলা সহকারী মানে সহকারী কমিশনার ভূমি যিনি আছেন, এই এই পদে জি অধিষ্ঠিত হতে কি কি যোগ্যতা অর্জন করতে হয়? স্যার, প্রথমে সহকারী কমিশনার হিসাবে যোগদান করে 2 থেকে 3 বছর চাকরির অভিজ্ঞতা অর্জন করতে হবে। দেন সরি স্যার। আচ্ছা, আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে একটু বাংলাদেশের অর্থনীতি সম্বন্ধে একটু আমাকে ধারণা দিবেন, যেখানে মুদ্রাস্ফীতি থাকবে, রিজার্ভের পরিমাণ থাকবে, থাকবে বাংলাদেশের মুদ্রা পাচারের অবস্থা, আমার রপ্তানি আয় কত, আমদানি কত, ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে আপনি আমাকে 1.5 মিনিটের মধ্যে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির পরিস্থিতি সম্বন্ধে আমাকে একটু ব্যাখ্যা করে শোনাবেন, পারবেন? জি স্যার। একটু আহ, বলবেন প্লিজ। স্যার, আমাদের অর্থনীতির অবস্থা বর্তমানে আহ, রপ্তানি এবং রিজার্ভের দিক থেকে কিছুটা ভালো হয়েছে, কিন্তু মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। সেপ্টেম্বরে আমাদের মূল্যস্ফীতির পরিমাণ হচ্ছে 8.36%। রিজার্ভ লাস্ট খবর পর্যন্ত আমি দেখেছি $31 বিলিয়ন, বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী। আহ, রপ্তানি খাতে স্যার, পোশাক শিল্পে রপ্তানির ক্ষেত্রে আহ, যেহেতু আমেরিকান শুল্কের কারণে চীন এবং ভারত থেকে অনেক অর্ডার ক্যান্সেল হয়েছে এবং সেগুলো আমাদের দেশে আসছে। তো সেক্ষেত্রে পোশাক খাতের অর্ডার প্রায় 32% বাড়ায় পোশাক খাতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে, এবং অন্যান্য চামড়া ও চামড়াজাত শিল্প এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানিও বৃদ্ধি পেয়েছে। আহ, আমদানির তথ্যটা স্যার আমার সঠিক জানা নেই। তবে আহ, স্যার, অর্থনীতির সামগ্রিক অবস্থা আহ, আগের চেয়ে গত বছর 5 আগস্টের চেয়ে এখন অনেকটা স্টেবল রিজার্ভের দিক 5 থেকে। এবং আগস্টের চাইতে জি স্যার, রিজার্ভ বেড়েছে। যখন 5 আগস্ট ওই সময় রিজার্ভ ছিল 20 দশমিক সামথিং, কিন্তু এখন রিজার্ভ বেড়ে $31 মিলিয়ন হয়েছে। মূল্যস্ফীতি সে সময় ছিল 10-এর উপরে, সেটা নিয়ন্ত্রিত হয়ে এখন 8, 8.5-এর মধ্যে এসেছে। আচ্ছা, আচ্ছা, আপনাকে আমি লাস্ট দুটো প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন প্লিজ। প্রথম জি যে স্যার। প্রশ্ন সেটা হচ্ছে, আপনি আমাকে একটু জানাবেন যে আপনি কোন কাজটি করলে আপনার উপজেলার মানে সামগ্রিক চিত্র আপনি একদিনে বুঝতে পারবেন? স্যার, বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা, শিক্ষার হার কেমন, স্বাস্থ্য খাতের অবস্থা কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অবস্থা কিরকম। আচ্ছা, আপনি এইগুলো চিন্তা করলে আপনার উপজেলার অবস্থান আপনি বুঝতে পারবেন, তাই তো? জি স্যার। আচ্ছা, আপনি আপনি আমাকে একটু লাস্ট দুটো কোশ্চেন করব, আপনি আমাকে একটু বলে বিদায় নেবেন। আপনি আমাকে বিডা এবং বেজার পার্থক্য, বেবজা এবং বেজা, এই দুটোর পার্থক্য একটু বুঝিয়ে বলবেন, বেজা এবং বেবজা। স্যার, বাংলা বেজা হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, এবং বেবজা হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। স্যার, একটা হচ্ছে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, মানে রপ্তানি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কাজ করে বেবজা। এবং বেজা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল, যে বাংলাদেশের বিনিয়োগ, সরি স্যার, এটা আমি গুছিয়ে বলতে পারছি না। বেজা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল, মানে আহ, আমাদের অর্থনীতিকে উন্নত করার জন্য যে বিভিন্ন, সরি স্যার, আমি বেজাটা গুছিয়ে বলতে পারছি না। আচ্ছা, আচ্ছা, আপনার জন্য আর কয়েকটা কোশ্চেন আছে, আপনি আমাকে একটু বলবেন আপনার ভাইবা কবে? স্যার, 23 তারিখ। ওকে, আপনার জন্য আরো
10 দিনের মতো 10। রয়েছে। আপনি চেষ্টা জি করলে স্যার। অনেক বেশি উন্নতি করবার সুযোগ আপনার হাতে রয়েছে। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন সংবিধানে নারীর অধিকারের কথা কোথায় কোথায় বলা আছে? স্যার, অনুচ্ছেদ 27, আহ, অনুচ্ছেদ 28-4, উম, শুধু 28-4 বলা আছে, 28-1, 2, 3 বলা নাই, 65 বলা নাই, 19-3 বলা নাই? স্যার, জি স্যার, আচ্ছা আচ্ছা, সুযোগের আপনি আমাকে সমতার একটু কথা বলা আছে। আর জি স্যার, জি আচ্ছা স্যার আচ্ছা, বলেন। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে বলবেন যে 4 জন যে নারী উপদেষ্টা রয়েছে, আমি সহজ করে দিলাম, তারা কয়টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে? আহ, স্যার, আহ 6টা মন্ত্রণালয় দায়িত্বে আছে। কি কি মন্ত্রণালয় সেগুলো? কে কোনটাতে দায়িত্ব পালন করছে? স্যার, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়। নূরজাহান গুড বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তারপরে গুড। মিস ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আর ওকে। শারমিন এস মুর্শিদ, উনি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই যে আপনি শারমিন এস মুর্শিদ বললেন, এই এস শব্দ দ্বারা জি কি বোঝায়? স্যার, এটা আমার জানা নেই স্যার। ওকে। শারমিন সোনিয়া মুর্শিদ, সোনিয়া। শারমিন জি স্যার। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন একজন নারী রয়েছেন, ওনার নাম জি নিশ্চয়ই স্যার। আপনি জানেন। আপনি জি আমাকে স্যার। বলবেন যে এই যে শান্তি মানে নোবেল কমিটি নোবেল পুরস্কার ঘোষণা করলো, এখানে কতজন নারী নোবেল পুরস্কার পেলেন এবং কোন কোন ক্ষেত্রে কে কে পেলেন? আর বাকিগুলো আমার জানা নেই স্যার। আমি সরি স্যার, আমি পড়া হয়নি এখন। শুধু শান্তিরটাই আচ্ছা, জানি স্যার, মারিয়া করিনা মাচাদো, মাচাতো। ভেনেজুয়েলার। আচ্ছা, ভেনেজুয়েলার। তো মোটামুটি স্যার আপনি আছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার আমি আছি। আমরা মনে হয় ওনার ইয়েতে যেতে পারি, বিশ্লেষণে যেতে পারি, কারেকশনে যেতে পারি। ওকে, স্যার আপনি ওনাকে ছেড়ে দিন। ওকে স্যার, আপনি আসতে পারেন। জি স্যার। হ্যাঁ, অনন্যা বসাক। জি স্যার। ভাইবা শেষে তো স্যারদের সালাম দিতে হয়, এটা তো ভুলে গেলে হবে না। সরি স্যার। ভাইবা পড়ে যদি এরকম কাজ করেন তাহলে ফেল হইতে পারে। স্যার, এখানে আসলে ওকে, পরের দিন থেকে আপনি শুধরায় নিবেন। আচ্ছা, আপনার প্রশাসন ক্যাডার সম্বন্ধেও মোটামুটি বেশি ভালো পড়াশোনা করা হয়নি, হ্যাঁ, একটু জি করতে স্যার। হবে। আপনার হচ্ছে আপনি হায়ারার্কি বলতে পারতেছিলেন না। হায়ারার্কিতে এডিসি সহকারী কমিশনার, সিনিয়র সিনিয়র সহকারী কমিশনার বলবেন, তারপরে জেলা প্রশাসক বলবেন। মানে হচ্ছে এডিসি মানে অতিরিক্ত জেলা প্রশাসক বলা, মানে এটা আসলে একটা হচ্ছে পদায়ন, পদ না, ঠিক আছে জি কি? স্যার। জি স্যার। সিনিয়র সহকারী কমিশনাররাই কখনো ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন, কখনো এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন, ঠিক আছে কি? জি স্যার। সেই জন্য আপনি হচ্ছে জেলা প্রশাসক বলার পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলতে পারবেন। আর আপনি বলতেছিলেন যে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ, হ্যাঁ, জি স্যার। কিছুটা বলতে পারতেছিলেন, কিছুটা বলতে পারতেছিলেন না। আর হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন হচ্ছে বিভাগীয় কমিশনার পর্যন্ত রাখার জন্য সুপারিশ করেছেন, হ্যাঁ। জি স্যার। বুঝতে এটা পারছেন? আমার স্যার জানা ছিল না। হ্যাঁ, আপনি সুপারিশগুলো একটু আউট দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে। আর বক্তৃতা তো আপনি আসলে বক্তৃতা সম্বন্ধে একটু প্র্যাকটিস এখনো করেননি, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনার যেদিন ভাইবা সেই দিনের দিবস হিসেবে বক্তৃতা দেওয়া লাগতে পারে, বা অক্টোবর মাসে ভাইবা হচ্ছে, অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো নিয়ে বক্তৃতা দেওয়া লাগতে পারে। আপনি একটু বক্তৃতার ফরম্যাটটা মুখস্থ জানবেন। শুরুতেই আপনি ঠিক আছে সম্ভাষণ স্যার, আমি জানাবেন। শুরুতেই আপনি সম্ভাষণ জানাবেন সবাইকে, যে উপস্থিত মাননীয় সভাপতি, বিশেষ অতিথি, তারপর হচ্ছে আমার শ্রদ্ধেয় স্যার, সবাইকে সালাম জানাবেন। তারপরে আপনি বলতে পারেন যে 1971 সালের যে মুক্তিযোদ্ধাদের আপনি গভীরভাবে স্মরণ করে, তারপর জুলাই যোদ্ধাদের, আহতদের গভীরভাবে স্মরণ করে, এই এই যে স্মরণ করার বিষয়টা নিয়ে নিয়ে এসে
আপনি আপনার মূল বক্তব্য শুরু করবেন, ঠিক আছে কি? জি স্যার। আর শুনুন, যে কোনো বিষয়ে বক্তৃতা দিতে বলা হোক না কেন, আপনি হচ্ছে সংবিধান অ্যাড করবেন। আপনাকে যদি হচ্ছে পরিবেশ রক্ষায় বক্তৃতা দিতে বলা হয়, যেমন হচ্ছে 4ই অক্টোবর বিশ্ব প্রাণী দিবস, প্রাণী দিবস নিয়ে যদি বক্তৃতা দিতে বলা হয়, তাহলে আপনি হচ্ছে উম, আহ, আপনার হচ্ছে কি যেন একটা আছে না, পরিবেশ সংরক্ষণের একটা অনুচ্ছেদ আছে না? 18 ক স্যার। 18 ক। হ্যাঁ, 18 ক। 18 আপনি অ্যাড করতে পারেন। শোনেন, যে কোনো বক্তৃতা দিতে বলা হোক না কেন, সংবিধানের 10 থেকে 30 নম্বর অনুচ্ছেদের যে কোনো একটাকে ইনক্লুড করা যাবেই। শুধু আমরা জি থিঙ্কিং, আপনার থিঙ্কিং করলে বলতে পারবেন, আপনাকে থিঙ্কিং করতে হবে যে কোনটা বলা যায়, ঠিক আছে কি? জি স্যার। ওকে, আমার পক্ষ থেকে এতটুকুই ছিল স্যার, আপনি কারেকশন করে দিন। ওকে, অনন্যা বসাক, জি আপনি স্যার। আপনি একটু আমাকে যদি খেয়াল করেন আপনার বেশ ভালো হবে আশা করি। ঠিক আছে, আপনাকে আমি জি স্যার। অনেক কিছু ধরবার চেষ্টা করেছি, আপনি যখন পারতেছিলেন না আমি সুইচ করতেছিলাম। যাই হোক, আপনার একটু প্রস্তুতির ঘাটতি রয়েছে, আপনি হয়তো চাকরির কারণে হচ্ছে প্রপারলি স্যার সময় পড়ার দিতে সুযোগ। পারছেন না অত। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি আপনার আগের পড়া আছে, হয়তো আপনি বিসিএস আগেও ভাইবা দিয়েছেন মনে হচ্ছে আমার। স্যার আপনি কি 44-এ দিয়েছেন? ভাইবা দিয়েছে। 44-এ হ্যাঁ, ভাইবা দিয়েছে স্যার। যার কারণে আপনি আধো আধো বলতে পারছিলেন, অর্থাৎ আপনার কিছু মানে এক্সপিরিয়েন্স আছে। তো আমি মনে করি আগামী 10 দিন যদি আপনি নিজেকে একটু সময় দেন এবং প্রতিদিনই যদি স্টাডি করেন, এটা কোপ আপ মানে দারুণ, আপনি লাস্টের সময়ে দারুণ একটা প্রিপারেশনে চলে যাবেন, যেহেতু আপনার পড়া আছে। আপনার জন্য আমার কিছু পরামর্শ রয়েছে। আপনি তার আগে বলেন যে আমাদের প্ল্যাটফর্মে আপনি কি আজকেই কথম ভাইবা দিচ্ছেন? জি স্যার, আজকে প্রথম। আপনি কয়টা কয়টা ভাইবা দিবেন এখানে? স্যার 3টা দিব। আচ্ছা, 3টা দিবেন। তো আপনি 3টা দেন। আপনি একটু সময় নিয়ে ভাইবা দেন, সমস্যা নেই। চাইলে আরো বেশি ভাইবা দিতে পারেন, আপনার প্র্যাকটিস হবে। 2 নাম্বার হচ্ছে যে আমি কিছু জিনিস আপনাকে সর্ট আউট করে দিচ্ছি, আপনি একটু খাতা মানে স্যার রেকর্ড হচ্ছে? স্যার, আমরা ওনাকে রেকর্ডিং শেয়ার করবো, এখানে নোট আচ্ছা, আউট করার দরকার নেই, উনি রেকর্ডিং শুনে হ্যাঁ, বুঝে নিতে পারবেন। আপনি আপনি একটু রেকর্ডটা শুনে নেবেন। আপনার জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে নারী সংক্রান্ত যে সংবিধানের ধারা আপনি এটা বলতে পারছিলেন না, এটা কিন্তু আপনার মার্কসকে অবশ্যই অনেক কমিয়ে দিবে। উপদেষ্টাদের সম্বন্ধে আপনার ধারণা রয়েছে, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে নারীরা যে প্রধান হিসেবে রয়েছে, কয়েকজন নারী হুম। কোন কোন প্রতিষ্ঠানে প্রধান হিসেবে আছে এটা একটু দেখে নেবেন। নোবেলে নারীদের কয়েকজন নারী এবার নোবেল পুরস্কার পেলেন। নারী সংক্রান্ত কিছু আইন পড়ে যাবেন, যেমন বাল্যবিবাহ আইন 17। 2017, হ্যাঁ, এরকম জি যে স্যার। আইনগুলো আছে, নারী নির্যাতন আইন, পারিবারিক সুরক্ষা আইন, হুম। এই যে আইনগুলো আছে কত হুম। সালে এই আইনগুলো হয়েছে। এবং প্রশাসন ক্যাডারে নারীরা আহ, কয়েকজন যে শীর্ষ পদে রয়েছে তাদের কয়েকজনের নাম শিখে যাবেন, এবং হচ্ছে যারা ভালো কাজ করে গিয়েছে তাদের কয়েকজনের নাম জেনে যাবেন। এছাড়া আমি আপনাকে পার্থক্য ধরেছিলাম, অর্থাৎ আপনাকে একটু বাজিয়ে দেখবার চেষ্টা করেছিলাম। ইউডিসি সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি কিন্তু রাফলি উত্তর উত্তর দিয়েছেন। আপনার ইউনিয়ন পরিষদ সম্বন্ধে অর্থাৎ স্থানীয় প্রশাসন সম্বন্ধে আপনার ধারণা একটু কম মনে হচ্ছে। এবং বেবজা বেজা সম্বন্ধে পার্থক্য ধরলাম, আপনি সেখানেও একটু আটকে গেলেন। অর্থাৎ আপনি, আমি যেটা বুঝতে পারলাম, আপনার জানাশোনা আছে কিন্তু প্র্যাকটিস না থাকবার কারণে আপনি বলতে পারছিলেন না। আপনাকে আমি রোহিঙ্গা সম্বন্ধে ধরলাম, মোটামুটি আপনার ধারণা আছে, সেখান থেকে আপনি বললেন। এলডিসি থেকে আপনাকে ইন্ডিকেটর ধরলাম, সেখানেও আপনার একই অবস্থা। অর্থাৎ আপনি যদি এগুলো পড়াশোনা করেন, আপনি বেরোয় আসতে পারবেন। সো আপনার, আমি বলবো যে 10 দিন সময় এনাফ সময়, আপনি একটু নিজেকে সময় দেন। এই যে যে জায়গাগুলো আপনাকে বললাম, এবং স্যারও বলেছেন যে প্রশাসন ক্যাডার থেকে আপনার পড়াশোনাটা কম, আপনি প্রথম চয়েস আপনার সাবজেক্ট এবং আপনি যেখানে চাকরি করছেন অর্থাৎ ব্যাংকিং রিলেটেড বিভিন্ন কিছু আপনি একটু দেখে নেবেন। তাতে আপনার বেশ ভালো একটা চমৎকার ভাইবা হবে। এখন কিন্তু থিওরিটিক্যালি মানে কোশ্চেন গুলো ধরে না, একটু অ্যানালাইটিক্যাল প্রশ্ন ধরে। সো আপনাকে আমরা ওই ধরনের ভাইবা নেওয়ার চেষ্টা করেছি। তো আপনি আপনার মধ্যে চিন্তা শক্তি বাড়াবেন এবং বক্তৃতার একটা ফরম্যাট আপনি শিখে নেবেন। ধন্যবাদ আপনাকে জি স্যার। স্যার। ওকে, ঠিক আছে। অনন্যা পোশাক, আপনাকে ধন্যবাদ। নেক্সট ভাইবা আপনি কবে দিবেন আমাদের জানাবেন, হ্যাঁ? ঠিক আছে স্যার। ঠিক ওকে। আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।